কিশু, কোথায় নিয়ে যাচ্ছিলেন ওকে? আপনি ভুল করছেন ম্যাডাম। আপনার লজ্জা করে না? এরকম ভদ্রলোক সেজে আপনি একটা বাচ্চাকে চুরি করছিলেন? আমি বাচ্চা চোর নই। আপনি ভুল। একদম চুপ। আর একটা কথা বলে আপনাকে এক্ষুনি টানতে টানতে থানায় নিয়ে যাব। কোনো কথা বলবেন না আপনি। দাদা, কি হয়েছে ম্যাডাম? দেখুন না, উনি ইস্যুকে কোলে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিলেন। আমি ভাগ্যিস ঠিক সময় চলে আসলাম, না হলে একটা বিপদ হয়ে যেত, একটা বড় সর্বনাশ হয়ে যেত। প্লিজ একবার আমার কথাটা শুনুন। আমি কিন্তু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে এখানে আসিনি। তাহলে আপনি স্কুলের সামনে এতক্ষণ দাঁড়িয়ে বাচ্চা মেয়েটার সঙ্গে কি এত কথা বলছিলেন? আপনি আইসক্রিম দিয়ে বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিলেন না তো? তাহলে তো পুলিশই সিধে করবে। কে বাচ্চা চুরি করার চেষ্টা করছিল? এই যে স্যার, এই লোকটা। উনি ইস্যু স্কুলের বাইরে দাঁড়িয়েছিলেন। আমি দেখলাম এই আইসক্রিম দিয়ে কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওকে। আপনি সৌম্য দাশগুপ্ত না? ইয়েস অফিসার। আপনি এখানে কি করছেন? উনি বা আপনাকে বাচ্চা চোর বলছেন কেন? আমার হাজবেন্ডের নাম সৌম্য দাশগুপ্ত। সৌম্য রক্তিমের কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিল, কিন্তু বিয়ের পর সৌম্য আমার উপর প্রচন্ড টর্চার করতে থাকে, মানসিকভাবে, শারীরিকভাবে। সৌম্য দাশগুপ্ত? এটা তো ঋতুজাদির স্বামীর নাম। আসলে আমি ওনাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম। ওনারা ভুল বুঝেছেন। আমি কিন্তু এখানে বাচ্চা চুরির উদ্দেশ্যে আসিনি। হ্যাঁ ম্যাডাম, সৌম্যবাবু তো খুবই সজ্জন মানুষ। অফিসার, মানে আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, অনেকদিন থেকেই। উনি তো বড় একজন বিজনেসম্যান। আর উনি এই ধরনের বাচ্চা চুরি করার কাজে যুক্ত থাকবে এটা বিশ্বাসযোগ্য নয়। শোনা, তোমার কি এই আঙ্কেল জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল? তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি, আর আগেও অনেকবার দেখা করেছি। আর আজকে ওই সামনে দোকান থেকে একটা চকলেট কিনে নিতে নিয়ে যাচ্ছিল। ঋতুজাদি তো বলেছিল সৌম্যবাবু খুব খারাপ মানুষ, ইস্যুকে মেনেই নেয়নি, কখনো আর পরোয়া করেনি। কিন্তু এদিকে ইস্যু তো বলছে যে ও সৌম্যবাবুর সাথে প্রায় দেখা করে, সময় কাটায়। তাহলে সত্যি কোনটা? আমরা তাহলে আসি ম্যাডাম। সরি দাদা, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। ইটস ওকে। ইস্যু, তাহলে আমি আসি, আবার পরে দেখা হবে, কেমন? দাঁড়ান ইস্যু, তুমি একটু ওয়েট করো, আমি আসছি। বলছি আমাকেও ক্ষমা করবেন, মানে আমি না বুঝেই আপনার কথা না শুনে। আসলে আপনি যা করেছেন সেটা ইস্যুর ভালোর জন্য, আমি কিছু মনে করিনি। আচ্ছা বলছি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি ঋতুজা সেনগুপ্তের হাজবেন্ড? হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি ডালি দেববর্মন। আচ্ছা, আপনি রক্তিম দেববর্মনের স্ত্রী। আমি আপনাদের বিয়ের খবরটা পেপারে পড়েছিলাম। হ্যাঁ, আমি স্ত্রী ছিলাম, কিন্তু এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। বলছি, আপনি কিছু না মনে করলে আমি আরো একটা অযাচিত প্রশ্ন করতে পারি? ঋতুজাদির সাথে আপনার সম্পর্কটা কি? হ্যাঁ, একটা খুব ক্ষীণ সুতোর উপরে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। কিন্তু কেন? দেখুন, এত কথা তো আমি এখানে বলতে পারবো না। বলছি, তাহলে আপনার আপত্তি না থাকলে আপনার সাথে কি একবার আলাদা করে দেখা করা যায়? আসলে আমি খুব কম দিনের জন্য শহরে এসেছি। আমি আজকে ফ্রি আছি, আপনি যদি চান তাহলে আজকে আমরা কথা বলতেই পারি। যদি কোনো ক্যাফেতে বসি এই সন্ধ্যের দিকে। আচ্ছা বেশ, আপনি আপনার ফোনটা দিন, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে, আপনি বলে দেবেন কোথায় কখন আসতে হবে, আমি চলে আসবো। বেশ, তাহলে আমি আসি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। অফিসারের কথা অনুযায়ী আর সৌম্যবাবুর ব্যবহার দেখে তো মনে হলো
উনি সত্যিই খুব ভালো মানুষ। তাহলে ঋতুজাদির মনে ওনাকে নিয়ে এরকম ভুল ধারণা কি করে তৈরি হলো? নাকি আমি পুরোটা ভুল ভাবছি? আমি জানি এভাবে হয়তো আপনারা ঋতুজাদির অতীত সম্পর্কে জিজ্ঞেস করে আমি ঠিক করছি না। তবে আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করছে, আর তাই আমি বাধ্য হয়ে আপনাকে। না একদমই ঠিক আছে, আপনি যা ইচ্ছে প্রশ্ন করতে পারেন। আমার আপনার কোনো প্রশ্ন দিয়ে কোনো অসুবিধা নেই। আসলে আমার লোকানোর কিছু নেই ডালি। আচ্ছা বেশ, তাহলে আগে বলুন যে আপনাদের এই সম্পর্কটা শুরু হয়েছিল কি করে? আসলে আমি মালবিকা ম্যাডামের কথায় ঋতুজাকে বিয়ে করতে রাজি হই। আমি জানতাম ঋতুজা রক্তিমকে ভালোবাসে, তারপরও রাজি হয়েছিল। আমি ভেবেছিলাম যে ঋতুজা হয়তো আমার ভালোবাসায় রক্তিমকে একদিন ভুলে যাবে, কিন্তু সেটা হয়নি। আমি বহু চেষ্টা করেছি ঋতুজার মন জেতার, ভালোবেসে ওকে ওর মনে নিজের একটা জায়গা তৈরি করার, কিন্তু ও কোনোদিন আমার কাছে আসে। শুধু একবার আমরা ঘুরতে গিয়েছি, সেইবারই আমরা কাছে আসি। তারপর জানতে পারি যে ঋতুজা অন্তঃসত্ত্বা। আমি সত্যি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম যে এই সন্তান আমাদের জীবনটা হয়তো পাল্টে দেবে। আমরা সুন্দর একটা ফ্যামিলির মতন করে আবার নতুন করে জীবনটা ভাবতে পারবো। ফাইনালি ও আমার সাথে ভালো থাকবে। কিন্তু ঋতুজা হঠাৎ করে দাবি করে যে ওর গর্ভে আমার সন্তান না, রক্তিমের সন্তান বড় হচ্ছে। আর আপনি সেটা মেনে নিলেন? মানে ওই সন্তান আপনার কিনা সেটা একবারও জানার চেষ্টা করলেন না? চেষ্টা করার সুযোগই পাইনি ডালি। ঋতুজা এরপর আমার থেকে আরো দূরে সরে গেছে। আমি ওকে যত বোঝানোর চেষ্টা করতাম আমাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে। তারপর একদিন হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো আমি আজ অবধি কাউকে বলিনি। আসলে আমি আমার জীবনের কথা কারোর সাথে ভাগ করিনি। শুধু বারবার আমি আমার মেয়ের সাথে দেখা করতে আসি, কিন্তু ঋতুজা কোনোদিন মানতে চায়নি বলে আমি আজ অবধি ইস্যুকে বলতে পারিনি যে ও আমার সন্তান। ঋতুজার একটা জেদ আমার গোটা জীবনটা ঘেটে দিয়েছে। কিন্তু সৌমবাবু, আপনি যা বলছেন তার সাথে তো ঋতুজাদির কথার কোনো মিল নেই। না মানে ঋতুজাদি আমাদের সবাইকে বলেছে যে আপনি ওকে মানসিক টর্চার করেছেন, শারীরিক টর্চার করেছেন, আপনি ইভেন ইস্যুকে নাকি মেরে ফেলতে চাইছেন, আর তাই ও বাধ্য হয়ে পালিয়ে এসেছে। এই কথা যে ভুল সে প্রমাণ করার ক্ষমতা আমার নেই ডালি।